আত্মীয় স্বজন যারা এই স্মরণ সভায় উপস্থিত বা ভার্চুয়ালি এই স্মরণ সভার সঙ্গে সংযুক্ত আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু বলবো বলে ঠিক করেছিলাম সবাই বন্ধুরা, কিন্তু সবাই বলতে গিয়ে দেখছি কারণ বলার পরিস্থিতি কারোরই নেই, কেউই কিছু বলে উঠতে পারছি না। এমন একটা পরিস্থিতি সবার তৈরি হয়েছে, এত স্মৃতি মেদুরতায় আমরা আরাক্রান্ত হয়ে পড়েছি যে অনেক কথা বলবো করে মনে করে বলে উঠতে পারছি না। তাই সবাই ঠিক করলাম কিছু লিখে আমি পড়বো। লিখতে গিয়েও বেশ সমস্যায় পড়তে হয়েছে। আসলে দূরের মানুষের সম্বন্ধে বলাটা খুব সহজ, কারণ তাদেরকে দূর থেকে দেখা যায়, কিন্তু কাছের মানুষ যাকে আমাদের বন্ধুরা সবাই হৃদয়ে বহন করে চলেছি, তাকে আমরা ঠিক কতটা জানতাম এ বিষয়ে সত্যিই একটা কনফিউশন জন্ম। মানুষটা খুব হাসি খুশি এবং বন্ধুবান্ধব ছিল। আমরা আমাদের পরিবার সহ কোনো পারিবারিক অনুষ্ঠান কিংবা এমনি কোনো অনুষ্ঠানে মিলিত হলে হাসি ঠাট্টার পরে মানুষটার পেছনে লাগতাম, মানুষটাও আমাদের সঙ্গে পাল্লা দিয়ে হাসি ঠাট্টায় আমাদের সাথে মেতে। একটা মজার কথা প্রায়ই বলতো, বন্ধুরা বাপের থেকেও সম্মানীয়, তাই বন্ধুদের দেওয়া আঘাত কখনো প্রত্যাঘাতে ফিরিয়ে দিতেন। কত গভীর এই অনুভব, অথচ কত সহজ কথায় প্রকাশ আমি কখনো ভেবে দেখিনি। এখন কথাটা আমাদের খুব ভাবাচ্ছে। আমরা জানি যে পৃথিবী থেকে করোনার আতঙ্ক একদিন চলে যাবে, পৃথিবীর মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। অনেকে ভুলেও যাবে করোনার অতিমারী ঘাতক ক্ষমতাকে, কিন্তু আমরা কখনোই ভুলতে পারবো না, কারণ করোনা আমাদের কাছের মানুষ নীলরতন সাহা, আমাদের প্রিয় নীলুদাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে। আমরা বন্ধুরা মিলে ঠিক করি নীলুদার একটা স্মরণ সভার খুব প্রয়োজন। আমরা সুপর্ণার সঙ্গে কথা বলি, সুপর্ণাও সঙ্গে সঙ্গে সহমত পোষণ করে এবং নীলুদার বিষয়ে নানা তথ্য জুগিয়ে আমাদের সাহায্য করে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার থানাপাড়া গ্রামে নীলরতন সাহা আমাদের মনের মানুষ নীলুদার জন্ম। কুষ্টিয়ার বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় সুধাংশু কুমার সাহা এবং স্বর্গীয় হরিমতি সাহার পঞ্চম সন্তান স্বর্গীয় নীলরতন সাহা। নীলুদার জন্ম 1956 সালের 13ই এপ্রিল। ছোটবেলায় প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন বাংলাদেশে। 1972 সালে বাংলাদেশ ত্যাগ করে কলকাতায় দমদমে বাড়ি কিনে বাবা মা সহ পাকাপাকি ভাবে বাংলাদেশ থেকে সপরিবারে চলে আসেন। এরপর কলকাতায় উনি এসে ভর্তি হন রাজা মনীন্দ্রচন্দ্র কলেজের কলা বিভাগে। পড়াশোনা শেষ করে ব্যবসা শুরু করেন। 1992 সালের 8ই ফেব্রুয়ারি বিয়ে করেন সুপর্ণা। এরপরে 2000 সালে বিগার্ডেন রোডে ফ্ল্যাট কিনে সুপর্ণা ও 2 মেয়েকে নিয়ে সুখী সংসার গড়ে তুলেছিলেন নীলুদা। এরকম অনেক অজানা কথা এখানে উপস্থিত নীলুদার বন্ধুরা, দেশ বিদেশে নীলুদার পরিচয়দের বলতে অনুরোধ করছি। তারা বলবেন, তবে নীলুদার খণ্ড মুহূর্তের কিছু চিত্র আমরা একটা কোলাজ তৈরি করেছি, সেটা আমরা আগে প্রথমে দেখিয়ে নিই। এবারে যারা যারা নীলুদার ছবিতে মালা দিতে চান একে একে তারা উঠে আসে। যারা মালা নিয়েছেন, প্রভাত আছেন, তখন মালা দিচ্ছেন প্রভাত সরকার, নীলুদার প্রতিবেশী, দাদা, বন্ধু, যাই বলি না কেন। মালা দিচ্ছে নীলুদার ছোট মেয়ে সারণ্যা সাহা। কিছু মোমবাতি সব
নীলুদার ছবিতে মালা দিচ্ছে নীলুদার ভাইজি সুকন্যা। এবার মালা দিচ্ছেন নীলুদার শ্বশুর মশাই লক্ষেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবার পুষ্পস্তবক দিয়ে নীলুদাকে দিচ্ছেন বিজয় সাদার ভোগ। এবার নীলুদার ভাইরা ভাই সম্রাট ভট্টাচার্য। এবার মালা দিচ্ছেন আরেক ভাইরা ভাই শৈবাল গোস্বামী। আয়নদীপ চক্রবর্তী। আমাদের বন্ধুদের তরফ থেকে মালা দিচ্ছেন আমাদের বন্ধু শান্তনু গাঙ্গুলি। বন্ধুদের স্ত্রীদের মধ্যে থেকে মিঠু। আমাদের বন্ধুদের ছেলে মেয়েদের তরফ থেকে মা মধুরিমালা ছবি। আমাদের প্রতিবেশী দাদা শ্রী রবীন রায় এবার নীলুদার ছবিতে মারা। এবার নীলুদার মোটামুটি লাইফের যতটা ছবি আমরা কালেক্ট করতে পেরেছি তার উপর একটা কোলাজ তৈরি করা হয়েছে। সেই কোলাজটা এবার আমরা একটু দেখাবো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর ক্লেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর ক্রিয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায় কাঁটালতা, কাঁটালতা উঠবে ঘরের ধার গোলায়। আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সোজা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়। তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। पल पल दिल के पास तुम रहती हो, जीवन की प्यास तुम कहती हो। पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो। पल पल दिल के पास तुम रहती हो। हर शाम आँखों
सा पैगाम लाती है। मेरे दिल की धड़कन भी तेरे गीत गाती है। पल पल दिल के पास तुम रहती हो। कल तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांध लो बंधन में। ये कैसा रिश्ता है, ये कैसे सपने हैं, बेगाने होकर भी क्यों लगते अपने हैं। मैं सोच में रहता हूँ, डर डर के कहता हूँ, पल पल दिल के पास तुम रहती हो। तुम सोचोगी क्यों इतना मैं तुमसे प्यार करूं। तुम समझोगी दीवाना मैं भी इकरार करूं। दीवानों की ये बातें दीवाने जानते हैं। जलने में क्या मजा है परवाने जानते हैं। तुम यूं ही जलाते रहना आ आकर ख्वाबों में। पल पल दिल के पास तुम रहती हो। जीवन मीठी प्यार ये कहती हो। पल पल दिल के पास तुम रहती हो। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों में कलियों में सपनों की गलियों में, फूलों में कलियों में सपनों की गलियों में तेरे बिना कुछ कहीं ना। तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। हर धड़कन में प्यास है तेरी, सांसों में तेरी खुशबू है। इस धरती से उस अंबर तक मेरी नजर में तू ही तू है। प्यार ये टूटे ना, प्यार ये टूटे ना, तू मुझसे रूठे ना, साथ ये छूटे कभी ना। तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। तुझ बिन जोगन मेरी रातें, तुझ बिन मेरे दिन बंजारे। मेरा जीवन जलती धूनी, बुझे बुझे मेरे सपने सारे। तेरे बिना मेरी, तेरे बिना मेरी, मेरे बिना तेरी ये जिंदगी जिंदगी ना।
तेरे बिना भी क्या जीना ओ साथी रे, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনের হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনের হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में ढक के सो जाएंगे। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हीं बहारों के आंचल में ढक के सो जाएंगे। सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम अगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर। हम लौट आएंगे, तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। এবার আমরা নীলগাছড়িতে 1 মিনিট নীরবতা পালন করব।
सद्गुरु साई नमो नमः। ओम साई नमो नमः, श्री साई नमो नमः, जय जय साई नमो नमः, सद्गुरु साई नमो नमः। चतुर्विध पुरुषार्थ सिद्धि द्वारा प्राप्त्यर्थं मम पिता आत्मशांति वैकुंठ मोक्ष स्वर्गधाम विष्णुपाद गया श्राद्ध प्राप्त्यर्थे मम शक्ति भक्ति अनुसारेण सद्गुरु साई अभिषेकं तथा अष्टोत्तर शतनामवली पूजांच करिष्ये। शक्ति भक्ति अनुसारेण धूपं दीपं नैवेद्यं ऋतुफलं श्रीफलं अखंड श्रीफलं तांबूलं दक्षिणादानम् इत्यादि धर्मकार्ये पुण्यकार्ये अहं करिष्ये। ओम श्री साईनाथाय नमः। ओम श्री साई लक्ष्मी नारायणाय नमः। कृष्ण राम श्रीमारुत्यादि रूपाय नमः। शेष साईने नमः। गोदावरी तट श्रीवासने नमः। भक्तदयालयाय नमः। सर्वभिन्नीलयाय नमः। भूताभासाय नमः। भूत भविष्यत् भाववर्जिताय नमः। कालातीताय नमः। कालाय नमः। कालकालाय नमः। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। নমস্কার, তোমরা সবাই আমাকে হয়তো গোল্ডি নামেই জানো। বাবাও আমাকে গোল্ডি বলেই ডাকতো। এখনো সত্যি বিলিভ করতে পারি না যে গোল্ডি মা বলে বাবা আর কখনো ডাকবে না। প্রতিবার যখন আমি বাড়ি ফিরতাম তখন এয়ারপোর্টে উইথ দ্য বিগেস্ট স্মাইল বাবা দাঁড়িয়ে থাকতো আর দূর থেকে আমাকে গোল্ডি বলে ডাকতো। আর কাছে আসার সাথে সাথে হি ইউজড টু গ্র্যাব মাই লাগেজ আর আমাকে উইথ দ্য বিগেস্ট স্মাইল আমাকে গ্রিট করতো। আর গাড়িতে ওঠার সাথে সাথে বলতো যে কত রোগা হয়ে গেছিস, আর এট দ্য সেম টাইম কি কি মাছ কিনেছে সেগুলোর ব্যাপারে কথা বলে আমাকে প্রচন্ড এক্সাইটেড করে দিত। এখনো সত্যি ভাবতে পারি না যে এগুলো আর কোনোদিনও হবে না। বাবা প্রচন্ড চাইল্ড লাইক ছিল। বাবার সরলতা ওয়াজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট হিম। আমি যতটা যখন বড় হতে শুরু করলাম, বাবা আর আমার রিলেশনশিপটা ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট। আনলাইক অন্যান্য বাবা মেয়েদের রিলেশনশিপ যেখানে বাবারা মেয়েদেরকে হয়তো শাসন করে বলে, আমাদের সিচুয়েশনটা একদম উল্টো ছিল। আমি বাবাকে বলতাম, কি বাবা তুমি একটু বুদ্ধি করো, সবাইকে সবকিছু বলবে না এরকম। সো বাবা ওয়াজ দ্য চাইল্ড ইন আওয়ার রিলেশনশিপ। এছাড়াও বাবা আমাকে কোনোদিনও নিজে থেকে বলেনি যে গোল্ডি ভালো করে পড়াশোনা কর, একই ঠিক করে চাকরি করছিস কিনা। হি নেভার হ্যাড অল দোজ সর্ট অফ ডিমান্ডস। কিন্তু যেটা আমাকে বাবা সবসময় বলতো দ্যাট ওয়াজ গোল্ডি মনটাকে উদার করবি আর ছোট ছোট ব্যাপারে কখনো দুঃখ করবি না। হি নিউ হাউ টু লিভ লাইফ ইন আ হ্যাপি ওয়ে। সবসময় বলতো যে যাই হবে একটু খুশি থাকার চেষ্টা করবি। বাবা was one of a kind. He always wanted to be happy. He always giving happiness to others was the biggest priority of his life. Baba loved traveling actually. তাই জন্যই one of the biggest regrets I have as of today is যে বাবা আমাকে কখনো নিউজিল্যান্ডে ভিজিট করতে পারলো না। But at the same time অনেক regrets থাকা সত্ত্বেও one of the biggest thing that I learned from him is he celebrated life. আমাদের অনেক কিছু থাকলেও হয়তো আমরা লাইফটাকে অতটা এনজয় করি না, বাট বাবা ওয়ান্টেড টু এনজয় এভরি সেকেন্ড অফ হিজ লাইফ। যে কোনো পার্টিতে ধরো আমরা যেতাম, গেট টুগেদার্স হোয়াট এভার, বাবা ওয়াজ দ্য স্টার অফ দ্য শো, দ্য লাইট অফ দ্য পার্টি। আমার গ্রুপে হোক, বুচুর গ্রুপে হোক, যে কোনো কারোর গ্রুপে হোক, বাবা ওয়াজ দ্য ওয়ান হুজ টু গিভ হ্যাপিনেস টু এভরিওয়ান।
সবাই সবাই বাবাকে ঘিরে হাসি ঠাট্টা, সবাই বাবাকে নিয়ে মজা করতো। বাবাকে আমি আজ পর্যন্ত কখনো শুনিনি কারোর ব্যাপারে কোনোদিনও কিছু খারাপ বলতে। বাবা সবাইকে একদম ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট ইউজ টু লাভ এভরিওয়ান। কেউ আমরা যাদেরকে চিনতামও না, হি ওয়াজ জাস্ট ওয়ান কল অ্যাওয়ে ফ্রম এভরিবডি। যে কোনো মানুষ বাবাকে ফোন করতো, বাবা জাস্ট স্কুটি নিয়ে সেখানে হাজির হয়ে যেত। আমরা হয়তো পরে বলতাম যে কি রোদ্দুর, তোমার বয়স হচ্ছে, তুমি যেও না, বাট হি নেভার থট যে লোকের পাশে দাঁড়ানো was the biggest priority of his life. And that's what made him the man he is. He had a heart of gold. He was so pure and so childlike, and always he wanted to have fun. কোনোদিনও কোনো সব দুঃখের মধ্যেও he made sure যে আমরা সব সময় হাসতাম। যখন বাবা ইভেন একাও থাকতো, তখন আমাদেরকে, আমরা ধরো বসে আছি বাবা নিজের রুমে, তখন বাংলাদেশের ভিডিও দেখে, বাবার কোনো নাটক দেখে নিজে একা একা গিগল করতো, আর আমাদের ফ্যামিলি গ্রুপেও সেটা পাঠিয়ে আমাদেরকে হাসানোর চেষ্টা করতো। খুশি থাকা আর মানুষের পাশে দাঁড়ানো was something he enjoyed. আর I think that's what I want to learn from him. That's what বুচুকে আমি বলবো to learn from him, that how to be pure and be there for people no matter what. আমার যে কোনো ভালো নিউজ, আমার কোনো চাকরির সূত্রে, পড়াশোনার সূত্রে, বাবা ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু পিক আপ দ্য কল এন্ড টেল পিপল যে রুম্পাই এটা করেছে। বাট বাবা ওয়াজ ভেরি প্রাউড অফ মি, বাট আমি হয়তো বাবাকে কোনোদিনও বলতে পারিনি দ্যাট হাউ প্রাউড আই অ্যাম টু বি হিজ ডটার। আমি খুব লাকি যে আমি আমার বাবার মেয়ে। বাবা ইজ জাস্ট পারফেক্ট। আমি বাবার থেকে আই কান্ট আস্ক anything more from a father than him. বাবাকে যে কোনো কিছু, কি খাবার বলো, কি জুতো ফিক্স করা হোক, বাবা did everything for me with a big smile. কোনো কিছুতে বাবা টায়ার্ড হতো না। আমরা এত ছোট হয়েও আমরা হয়তো বলতাম এখান থেকে এসছি আর যাবো না, বাট হি ওয়াজ নেভার টায়ার্ড। কারোর জন্য কিছু করার হতে, আমাদের সাথে কোথাও নিয়ে যেতে হতে, বাবা ওয়াজ নেভার টায়ার্ড। হি ওয়াজ অলওয়েজ হ্যাপি, হি ওয়াজ অলওয়েজ এক্সাইটেড। সো টুডে বাবা, আমি তোমাকে হয়তো কোনোদিনও বলতে পারিনি যে হাউ প্রাউড অ্যান্ড হাউ মাচ অ্যাপ্রিসিয়েটিভ আই অ্যাম অফ ইউ। তুমি দ্য বেস্ট অ্যান্ড আই মিস ইউ সো মাচ। আমাকে আমরা সবসময় মনে রাখবো। I hold you very, very, very close to my heart. There is no one else that can be you. আমরা চাইলেও তোমার মতন সরল ভালো মানুষ আমরা কখনো হতে পারবো না। সো বাবা, I love you so much and I miss you. তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো, and I will make you very, very proud, not by doing ভালো পড়াশোনা চাকরি, but by being a better person. খুব ভালো থেকো বাবা, and thank you for being my father. আর apart from that, আজকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, আজকে যারা উপস্থিত আছো, বিগ থ্যাংক ইউ সবাইকে। প্লিজ সবাই ভালো থেকো, সবাইকে দেখে রেখো। আই নো ইটস আ ভেরি ডিফিকাল্ট টাইম, আমরা সবাই এর মধ্যে যাচ্ছি। সো লুক আফটার ইয়োর সেলফ, সবাই স্ট্রং থাকো, সবাই ভালো থাকো। আর আমাদের লাস্ট কাপল অফ মান্থস প্রচন্ড ডিফিকাল্ট ছিল, তো যারা মা বুচুকে সুস্থ করে তুলেছো, লাইক এ শিল ওদের পাশে দাঁড়িয়ে থেকেছো, তাদেরকে খুব বড় থ্যাংক ইউ আমার থেকে। আর সবাই সেফ থেকো। আমি কুষ্টিয়া থেকে নীলুর বন্ধু জয়দেব সরকার বলছি। নীলু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল এবং এক আত্মা ছিল। নীলুদের দুইটা বাড়ি ছিল। প্রথমে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিংটা নীলুদের অ্যাডামেন্ট সম্পত্তি ছিল, এবং ওরই পাশে আর একটা যে বিল্ডিং দেখা যাচ্ছে, সেই বাড়িটাই নীলুরা থাকত। নীলুদের কুষ্টিয়া শহরে 3টে দোকান ছিল। একটা ছিল
অরবিন্দ শু স্টোর এখন, আগে ছিল প্রভাতী শু স্টোর। এর কিছু দূর আগে এখনও সেই দোকানের নাম হচ্ছে বাণিজ্য বিতান, নগরী, পোদ্দার ফার্মেসি। ওই জায়গাটায় আগে ছিল ন্যাশনাল শু স্টোর, জুতোর দোকান এবং নিত্যানন্দ ভাণ্ডার। দোকানের পেছনে রেল লাইন, তারপরে হচ্ছে দিনমণি হাই স্কুল। দিনমণি হাই স্কুলে আমরা ক্লাস 6 থেকে লেখাপড়া শিখি এবং ম্যাট্রিক পর্যন্ত ওই স্কুলেই আমরা পড়াশোনা করি। দীর্ঘদিন একসঙ্গে লেখাপড়া, এবং নীলু আমার সঙ্গে নাটক করত এবং নীলু ভালো ডুগি তাবলা বাজাতে পারত এবং ফুটবলও খেলতে পারত। নীলুর মা, নীলুর বাবা, নীলুর দাদা এরা আমাদেরকে খুব কোলেপিঠে করে মানুষ করেছে। খুব খারাপ লাগলো সেই দিন। আমি সারাদিন খেতে পারিনি। দুপুরবেলা যখন শুনলাম, অন্তত 7টা দিন আমি শুধু নীলুর কথাই মনে পড়ে বারবার। নমস্কার, আমি তপু, বাংলাদেশ, ঢাকা থেকে। আমার মামা নীলরতন সাহা গত 28 এপ্রিল 2021 তারিখে পরলোক গমন করেছিলেন। আমার মামা সম্পর্কে বলতে, আমি আমার মামার একমাত্র ছোট ভাগ্নে। আমার মামা অনেক ভালো মানুষ ছিলেন। আমরা কোনোদিন মামাকে যতটুকু কাছে পেয়েছি, মামাকে মামার মতন দেখিনি। সে আমাদের একজন সিনিয়র বন্ধু ছিলেন। মামার ভালোবাসা, মামার আদর, মামার সব কিছু, এটা আসলে ভোলার না। আপনারা আমার মামার জন্য আশীর্বাদ করবেন, উনি যেন ওপরে ভালো থাকেন। মানুষকে সবারই একদিন যেতে হবে, কিন্তু মানুষ অনেক ভালো কাজ করে। সেই ভালো কাজের প্রতিদান হিসাবে আজকে আমার মামাকে স্মরণ করে আপনারা অনেক 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 একটা সুন্দর জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মামার জন্য সবাই আশীর্বাদ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এই কোভিডের মধ্যে। ধন্যবাদ। নীলরতন সাহা আমার মায়ের শৈশবের বান্ধবীর ভাই এবং একই সাথে মায়ের খেলার সাথী হওয়ায় মায়ের মুখ থেকে শোনা গল্প থেকে আশৈশব যাকে নীলু মামা বলে জেনেছি। ভৌগোলিক প্রতিবন্ধকতার কারণে সরাসরি সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল না, তবে ফেসবুকের কল্যাণে নীলু মামার সাথে ভার্চুয়াল যোগাযোগ ও শুভেচ্ছা আদান প্রদান হতো। এর মাঝে 2019 সালে ইন্ডিয়াতে বেড়াতে যাই। ইন্ডিয়াতে বেড়ানোর প্রথমেই কয়েকদিন কলকাতায় অবস্থান করি। নীলু মামা ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আমার সাথে যোগাযোগ করে স্কুটি চালিয়ে আমার সাথে দেখা করতে আসেন। শুধু দেখা করেই ক্ষান্ত হননি, বরং আমি যে কয়েকদিন কলকাতা ছিলাম প্রতিদিন এসে আমাকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরিয়ে দেখিয়েছেন। নীলু মামার সাথে থাকায় মনেই হতো না এই কলকাতা শহর আমার অচেনা। মামা তার স্বভাবসুলভ ক্ষমতায় ও আকর্ষণে বয়সের ব্যবধান ঘুচিয়ে বন্ধুর মতন আমাকে সঙ্গ দিয়ে আমার পুরো কলকাতা সময়টুকুকে করে তুলেছিল আকর্ষণীয় এবং স্মৃতিময়। কথা হয়েছিল আবার ইন্ডিয়া যে মামার সাথে বাইকে পুরো ইন্ডিয়া ভ্রমণ করবে। মামা মাঝে মাঝে জিজ্ঞাসা করত কবে আসবে। বলতাম মামা করোনা সংকট কাটলে। সেই করোনাতেই মামাকে হারালাম। তারুণ্যদীপ্ত নীলু মামা নেই। যতবার ভাবি ততবার বুকের ভেতর থেকে কান্নার ঢেউ উঠলে উঠে চোখ বেয়ে নেমে আসে। প্রিয় নীলু মামা, আপনি হয়তো মর্তের মতন স্বর্গেও আপনার মতন ফুরফুরে মিজাজে আনন্দে আছেন।
আপনাকে হারিয়ে আমি বা আমরা হয়তো ভালো না। তবে বিধাতার কাছে এটুকুই প্রার্থনা করব, যেন পরজন্মে এই জন্মের দূরত্বটুকু ঘুচিয়ে পুরোটা জীবন আপনার সান্নিধ্যে থাকতে পারি। বিধাতা যেন সেই ব্যবস্থা করে। ভালো থাকবেন না, অনেক দুঃখ, আর স্বর্গ থেকে আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ থেকে তিতাস বলছি। আমি নীলু মামার বোনের ছেলে। এই প্রোগ্রামের জন্য আসলে বলার কিছু নাই। নীলু মামা অনেক আগে আমাদের ছেড়ে চলে গেল করোনার জন্য, সারা বিশ্বের যে মহামারী। অনেকেই অনেকের প্রিয়জনকে হারাইছে, আমরাও হারাইছি আমাদের মামাকে। উনি অনেক হাসি খুশি, ভালো এবং সৎ একজন মানুষ ছিলেন। উনি যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই আমি বলতে চাই। অ্যান্ড উই অলওয়েজ মিস ইউ মামা, উই লাভ ইউ সো মাচ। আমি মাসুদ ফ্রান্স থেকে বলছি। প্রথমে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নীলুর স্ত্রী ও মেয়েদেরকে জানাই বুক ভরা ভালোবাসা। আজ নীলুর স্মরণ সভা, এটা মেনে নিয়ে কিছু বলবো ভাবতেই পাচ্ছি না। বিশ্বব্যাপী করোনা মহামারীতে আমরা হারিয়েছি কত আপনজনকে, তেমনি করে কোভিডের কারণে আমরা হারিয়েছি আমাদের বাল্যকালের বন্ধু, প্রিয় বন্ধু লিলুকে। বড় হয়েছি একসাথে, ছোটবেলার কত স্মৃতি যা বলে কখনোই শেষ করা যাবে না। আমি লিলুর আত্মার শান্তি কামনা করছি, আর সুপ্রাকে বলবো ভালো থাকতে হবে, নীলুর মতো হাসি খুশি হয়ে। দেখা হবে বন্ধু ওই অজানা দেশে গিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। কোভিডকে হারিয়ে জিততে হবে আমাদের সবাইকে। নমস্কার। কোনোদিনও ভাবিনি এমন একটা দিনের মুখোমুখি হতে হবে যেদিন নীলুদার জন্মদিন নয়, স্মৃতিচারণ করতে হবে। এমন একজন সহজ সরল প্রাণবন্ত মানুষ আজ হঠাৎ করে নেই, এ কথাটা মেনে নিতে খুব কষ্ট হয়। তবু বলবো, নীলুদা যেখানেই থাকো শান্তিতে থাকো। আর দিদি, মনু, বুচু, এদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, সেই চেষ্টাও আমি করব না। তবু বলবো, নিজেদের মতো করে সত্যিটাকে মানিয়ে নাও। আর সবশেষে বলি, দিদি সবসময় পাশে থাকবো। সুস্থ থেকো, নিরাপদে থেকো, ভালো থেকো। নীলুদার এই আকস্মিক প্রয়াণে আমার দিদিভাইয়ের পাশে যারা ছিলেন, যারা আজ স্মরণসভা আয়োজন করেছেন, আমার খুব প্রিয় কাছের দিদি দাদাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজ আমি এই সভায় উপস্থিত থাকতে পারলাম না। আমার কোভিড হয়েছে, আমার বাড়ির সবারও হয়েছিল, তারা এখন সুস্থ আছে। নীলুদা সম্পর্কে বলতে গেলে বলবো, নীলুদা আমাদের জামাইবাবু ছিল না, আমার দাদা ছিল। নীলুদা আমাকে খুব স্নেহ করত। নীলুদা যখন আমার বাড়িতে আসতো, খুব আমরা মজা আনন্দ করতাম, খুব ইয়ার্কি মারতাম। নীলুদা খুব ভালো মনের মানুষ ছিল। নীলুদা আমায় এসেই বলতো, এই চা কর। আমি চা করতাম, নীলুদা বলতো, আমার চা কিন্তু সবচেয়ে ভালো। আমি বলতাম, হ্যাঁ নীলুদা, তোমার চাই সবচেয়ে ভালো হয়। নীলুদা বলতো, তুই গান কর তো। আমি জানি না আমি কত ভালো গান গাই, কিন্তু নীলুদা সবসময় প্রশংসা করতো, উৎসাহ দিত। আমি গান গাইলেই টুল নিয়ে বাজনা বাজাতো। নীলুদা খুব সুন্দর ঢাক বাজাতে পারে। নীলুদার গানের গলাও খুব সুন্দর। নীলুদার এই আকস্মিকভাবে চলে যাওয়াতে আমি খুব মর্মাহত হয়ে পড়েছি। যেন মনে হয় নীলুদা আমার আশেপাশেই আছে। নীলুদা যেদিন নার্সিংহোমে যায়, তার আগের দিন সকালে আমাকে 8:30টায় ফোন করেছিল। বলেছিল, পাপুলি তুই ভালো থাকিস।
আমি বলেছিলাম, হ্যাঁ নীলুদা, আমি ভালো থাকবো। নীলুদা, তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার আত্মার শান্তি হোক, আর দিদিভাই মনু বুচু যাতে এই সময়টা কেটে উঠতে পারে। নীলুদা, তুমি যেখানেই থাকো খুব ভালো থাকো। আমরা কেউই এই ব্যাপারটা মেনে নিতে পারিনি যে তুমি আমাদেরকে ছেড়ে এইভাবে হঠাৎ করে চলে যাবে। একটাই আফসোস থাকবে যে তোমাকে শেষবারের মতন একবার দেখতে পারলাম না। আর আমার জন্য ইউ ওয়ার নেভার আ ব্রাদার ইন ল টু মি, ইউ হ্যাভ অলওয়েজ বিন আ ফাদার ফিগার। এত ভালোবাসা তুমি আমাদেরকে দিয়েছো। সবসময় আমরা কী খেতে ভালোবাসি, পছন্দ করি, যখনই গেছি বাড়িতে তখনই তুমি বিভিন্ন ধরনের মাছ, মিষ্টি, মাংস সব কিছু আনতে আর যেভাবে ভালোবাসতে, সেই জায়গাটা কোনোদিনও আমার মনে হয় না রিপ্লেস হতে পারে। দিস ইজ অ্যাবসলিউটলি ইররিপ্লেসেবল। অ্যান্ড তুমি প্রণাম নিও, আর এইভাবে তুমি সারা জীবন আমাদের সাথে থেকো। আর আমি জানি তুমি আমাদের সাথে আছো, তুমি আমাদের পাশে আছো, কোথাও না কোথাও আশেপাশে ওপর থেকে তুমি দেখছো আমাদেরকে। ভালো থেকো, এটাই বলবো, যেখানেই থাকো। নীলুর সাথে আমার দীর্ঘ 30 বছরের সম্পর্ক। ও শুধু আমার বোনের বর ছিল না, ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল। নীলু আমার জীবনে অনেক ছোট ছোট আবদার আমার পূরণ করেছে। নীলু, আমাকে নিয়ে একটু গড়িয়াহাট যাবে, কটা ইমিটেশন জিনিস কিনবো। হ্যাঁ দিদি চলো, স্কুটিতে যাবে তো? সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমরা চলে যেতাম। এত ভালো মানুষ ছিল, যেখানে যেটা আবদার করতাম হ্যাঁ দিদি, কোনোটাতে ওর না ছিল না। একবার আমাকে হাওড়া স্টেশনে ছাড়তে এসে একটা লোক বলেছিল, আপনাকে যে ছাড়তে এসছে সেই লোকটি কে? দেখে মনে হচ্ছিল খুব আমোদে। আমরা দুই বোন যখনই বসতাম সবসময় অপর্ণাকে সুপর্ণা, সুপর্ণাকে অপর্ণা। নীলু, এটা কি বলছো? আরে দিদি, ও ঠিক আছে। নীলুর বড্ড গর্ব ছিল সুপর্ণা আর মুনু আর বুচু। মুনু আমার বিদেশে আছে, বুচু আমার পড়ালেখায় খুব ভালো। নীলুর ব্যবহারের জন্য নীলুকে সকলে ভালোবাসতো, কোনো লোকের সাথেও ভেদাভেদ রাখতো না, সবাইকেও খুব আপন করে নিত। হ্যাঁ, শিবপুরবাসী সকল বন্ধু বান্ধবীর কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমরা এত সুন্দর একটা দিন, একটা স্মরণ সভার আয়োজন করেছো, আর আমার বোনের পাশে এবং বুচুর শরীর খারাপের সময় তোমরা ওদেরকে অনেক সাহায্য করেছো, তাই আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর নীলু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, আর তুমি আমাদের হৃদয়ের মধ্যে চিরকাল অমর হয়ে থাকবে। নীলুদার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয় তখন আমি কলেজে পড়ি। পরিচয়ের দিনই আমাদের সিনেমায় যাওয়া, তারপর অ্যাম্বারে খাওয়া আর জাস্ট জমিয়ে আড্ডা দেওয়া। প্রথম পরিচয়তেই নীলুদা খুব আপন করে নিয়েছিল, আর সেটাই ছিল নীলুদার চমক। সে খুব সহজেই সবার মাঝে মিশে যেতে পারত। কিছুদিন পরেই ঠিক হয় নীলুদার সঙ্গে দিদির বিবাহ। দিদি জামাইবাবুর সংসারের যাতায়াতের সুবাদে কখন যে সে খুব কাছের ও খুব পছন্দের মানুষ হয়ে উঠল তা বুঝতে পারিনি। আনন্দে উৎসবে সুখে এবং দুঃখে আমরা উভয়েরই প্রায়োরিটি লিস্টের শীর্ষে থাকতাম। সেই সুবাদে প্রচুর সময় আমরা একে অপরের সঙ্গে কাটিয়েছি। কার্যসূত্রে কলকাতার বাইরে থাকার ফলে পরবর্তীকালে ফোনে ফোনেই হতো আমাদের আড্ডা দেওয়া ও স্মৃতিচারণ করা। কলকাতাতে এলেই নীলুদা ও দিদির বাড়িতে ছুটে যাওয়া। শিবপুরে নীলুদার পরিচিত সবার সঙ্গে আলাপ করিয়ে দিত শালাবাবু বলে। সম্পর্কটা ছিল ভারী মধুর। নীলুদা উত্তরবঙ্গে এলে আমার কাছে আসতই। নীলুদার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাতাম, আর কতবারই যে একই কথা বারবার বলতাম তা জানি না, কিন্তু কখনোই নীলুদা আমাকে সেটা প্রকাশ করত না।
হি ওয়াজ আ ভেরি গুড লিসনার অ্যান্ড আ ট্রু ফ্রেন্ড। সব শোনার পরে সে বলে উঠত, বাপ্পা যা হয়েছে তা ভুলে যাও, চলো এই মুহূর্তটা আনন্দ করে কাটাই। এবছরের এপ্রিল মাসের প্রথম দিকে লাস্ট কথা হয় আমার নীলুদার সঙ্গে। সেদিনও প্রায় 2 ঘন্টা ধরে কথা হয় এবং অনেক পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় নীলুদা আমায়। হি হ্যাড আ ভেরি স্ট্রং মেমোরি। নীলুদার সঙ্গে যতবারই কথা হতো সে তার সংসারের প্রতি নতুন কোনো দায়িত্বের কথা বলতো, আর বলতো, বাপ্পা এটার পর আমি ফ্রি। কিন্তু তার সংসারের প্রতি দায়িত্ব ও কর্তব্য কোনো দিনও ফুরোয়নি। স্বভাবতই সে আমাকেও এই একই বিশ্বাস দিত যে সে আমার পাশে আছে এবং থাকবে। নীলুদার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই খুবই স্মরণীয় হয়ে আছে আমার কাছে। আজ যদিও বা আমার পক্ষে মেনে নেওয়া কঠিন যে সে আর নেই, তাই কোথাও গিয়ে মনে হয় সেই ডাক, সেই ভালোবাসা, সেই আশ্বাস, সেই মুহূর্তগুলো সবটাই খুবই জীবন্ত। নমস্কার, আমি পিনাকি ব্যানার্জি। আমার ওয়াইফ পিঙ্কু নীলুদাদের ফ্ল্যাটে থাকতো। ওর বিয়ের আগে নীলুদাদের সঙ্গে ওদের বাড়িরও খুব ভালো রিলেশন, প্রায় যাকে বলে পারিবারিক রিলেশন ছিল। তো এইবার আমরা যখন কলকাতায় যাই বা হাওড়ায় যাই, আমি আমাদের বাড়িতে থাকার পরে কিছুদিনের জন্য আমরা ওদের ফ্ল্যাটে গিয়েছিলাম হাওড়াতে, কিছু কাজ ছিল ফ্ল্যাটের। তো সেই জন্যেই এবার অনেক বেশি নীলুদার সঙ্গে আগে জাস্ট দেখা হতো বা হাই হ্যালোই হতো, এর থেকে বেশি কিছু হতো না। কিন্তু এবার অনেক বেশি কথাও হয়েছে। আর আমি যেহেতু আইটিতে কাজ করি, তো আমাদের এই বাড়ির থেকে কাজ, তো ইভেন আমাদের ব্রেক নিতে হয় যেরকম, সেইগুলো মোটামুটি সকালবেলার দিকেই। আমার কাজ শুরু হতো 10টা সাড়ে 10টায়। আমি 11টা সাড়ে 11টায় যখনই ওদের ফ্ল্যাটের পাশেই একটা চায়ের দোকান আছে, ওখানে যেতাম। নীলুদা মোটামুটি ম্যাক্সিমাম সময় ওখানে থাকতেন, আর আমার সাথে আমিও চা খেতাম ওখানে গিয়ে। তো নীলুদার সঙ্গে প্রায় প্রত্যেক দিনই দেখা হতো, আর সেই জন্য আরও ভালো রিলেশন হয়ে গিয়েছিল। আমি থাকি বিরাটিতে, নীলুদাদের বাড়ি দমদমে, সব মিলিয়ে একটা অন্যরকম রিলেশন হয়ে গিয়েছিল। আর এইবারে আমরা ওখানে যেহেতু সরস্বতী পুজোর সময়ও ছিলাম, সেই জন্য সরস্বতী পুজোর মেইন যারা অর্গানাইজার, মানে ওদের ফ্ল্যাটের দিব্যেন্দুদা, নীলুদা এবং তার সঙ্গে গৌতমদা, ওদের প্রত্যেকের সঙ্গেই এবার খুব ভালো, মানে শুধু আড্ডা বা খাওয়া দাওয়াই নয়, কথাবার্তা হয়েছিল। নীলুদা এবার আমরা যখন চলে আসি, সেই দিনও আমরা যাওয়ার আগে নীলুদাদের সঙ্গে ওদের ফ্ল্যাটে গিয়ে দেখা করেছিলাম, সুপর্ণা বৌদি আর নীলুদা আমায় বলেছিল যে এর পরের বার সরস্বতী পুজোর সময় তোমাকে মানে আসার জন্য রিকোয়েস্ট করছি না, এটা আমার ডিমান্ড যে সরস্বতী পুজোর সময় অবশ্যই আসবে। আর সবচেয়ে বড় কথা, এবার গিয়ে মানে নীলুদার সঙ্গে এতটাই ভালো টার্মস হয়ে গিয়েছিল, আমি মানে ওই কাজের ব্রেকে যদি সকালের দিকে চায়ের দোকানে না যেতাম, একদিন নীলুদা আমাকে পরের দিন জিজ্ঞেস করতো, কী হলো, আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম, তুমি চায়ের দোকানে এলেই না। আর মানে চায়ের দোকানে গেলেই নানান রকম আলোচনা হতো, সেখানে পলিটিক্স, খেলাধুলো। আমরা যেহেতু বিরাটি, বড়নগর, দমদম ওই একই এরিয়ার ছেলে, তো সেই জন্য নীলুদার সঙ্গে ওই ব্যাপারে বাজার, হাওড়া, শিবপুর সব মিলিয়ে একটা অন্যরকম মানে সবসময় একটা ইন্টারাকশন হতো। আর নীলুদা এত লাইভলি, এত মানে কি বলবো, যাকে বলে আন্তরিক ব্যবহার ছিল। যখন আমরা শুনি, আমরা এখন পুনেতে রয়েছি, কাজের সূত্রে আমি পুনেতে রয়েছি প্রায় 7 বছর। এর আগেও দিল্লি বা বোম্বেতে যখনই ছিলাম অনেক রকম লোকের সঙ্গে মিশেছি, কিন্তু এত আন্তরিক, এত মানে লোককে কাছের করে নেওয়া, আর যে কোনো সময় যে কোনো রকম অসুবিধাতে নীলুদা বারবারই বলতো, তোমাদের যদি এখানে কোনো রকম অসুবিধায় কোনো সংকোচ বোধ করো না, আমাকে বা তোমার বৌদিকে একবার ফোন করো অন্তত, আমরা কিন্তু তোমাদের কাছে চলে আসবো। ওদের ফ্ল্যাটে যে কাজ হয়েছে তার অর্ধেক জিনিস মানে জিনিসের জন্যই আমরা কোনো সময় নীলুদার কাছে, কোনো সময় গৌতমদার কাছে বা কোনো সময় দিব্যেন্দুদার কাছ থেকে হেল্প নিয়েছি। এবং নীলুদা প্রত্যেক সময় আমাদেরকে বারবারই জিজ্ঞেস করতো, যদি কোনো অসুবিধা হয় বা কোনো রকম কিছু হয় আমার ফোন নাম্বারটা দিয়ে দিও। ইভেন ওদের ফ্ল্যাটের গাছ কাটার জন্য নীলুদা আমাকে অনেক হেল্প করেছে, কার সঙ্গে কোথায় গিয়ে দেখা করতে হবে, যেহেতু তখন কলকাতা লকডাউন, মানে পোস্ট লকডাউন
ফার্স্ট লকডাউন হয়ে যাওয়ার পরে স্টেজ, সেই জন্যে আমি শিবপুরে অত লোকজনকে চিনতামও না, তো নীলুদা সেটাও হেল্প করেছে। ইভেন আমরা কোন দোকানে গিয়ে মানে চিকেন মাটন কিনবো সেটাও নীলুদা আমাকে বলে দিয়েছিল, শিবপুরে কোন কোন দোকানে কি ভালো পাওয়া যায়, মিষ্টি কি ভালো পাওয়া যায়, বেতাইতলার কোনখানে কি, মানে মানে হাত বাড়ালেই বন্ধু, এরম একটা ব্যাপার, মানে কোনো ব্যাপারই ছিল না। আর সেখানে এরম একটা ঘটনা শুনে যে মানে কি বলা উচিত বা কি করা উচিত সেটাই আমাদের কাছে একটা মানে কি বলবো, কিছু বলারই নেই। তবে ডেফিনেটলি পরের বার যাবো। যারা রয়েছেন সুপর্ণা বৌদি, বুচু, গোল্ডিকে আমি যদিও কোনোদিনও দেখিনি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর ডেফিনেটলি আমাদের সঙ্গে কানেকশনটা রেখো, ফোন করো, দরকারে অদরকারে কোনো অসুবিধা নেই, আমরাও নিশ্চয়ই তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো। আর এই বলেই শেষ করছি, নীলুদা যেখানেই থেকো ভালো থেকো, আর ভালো লোকের সবসময় ভালোই হয়, কিন্তু যাই হোক তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে, আরও কিছুদিন থেকে যাওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। নমস্কার। প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই উদ্যোগ নিয়েছেন নীলুদার স্মরণ সভার, তাদের এই সুচিন্তাধারাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই। এই কঠিন সময়ে বুচু আর সুপর্ণা বৌদির পাশে এইভাবে থাকার জন্য। আমি ওই ফ্ল্যাটেরই বাসিন্দা, পিঙ্কু নামেই সবাই আমাকে চেনে। এখন আমি কর্মসূত্রে পুনেতে থাকি। আমরা যবের থেকে এই ফ্ল্যাটে এসছি, নীলুদা বৌদি তার আগের থেকে আমাদের ওই ফ্ল্যাটে থাকতো। আমার বাপি মার সঙ্গে নীলুদা আর বৌদির এক পারিবারিক সম্পর্ক। আমার বাপি মা সবসময়ই নীলুদার বৌদিকে নিজের ছোট ভাই আর ছোট ভাইয়ের ওয়াইফ হিসেবেই দেখত। সেই রকমভাবেই নীলুদা আর বৌদিও আমার বাপিকে বা মাকে নিজের বড়দা বা বৌদির মতো। নীলুদা সম্বন্ধে বলা মানে প্রথমেই যেটা মনে আসে সেটা হচ্ছে এক প্রাণখোলা হাসি, দরাজ গলা, যখনই দেখা হবে কেমন আছো এই কথাটা, এবং তার মধ্যে একটা ভীষণ লাইভলিনেস, সবসময়ই সাহায্যের হাত বাড়িয়ে আছে। আমার বাপিমা যখন ছিল বা এখনও স্টিল ওয়ার্ক ফ্রম হোমের জন্য আমরা এই সরস্বতী পুজোর সময় বেশ কিছুদিন আমাদের ওই ফ্ল্যাটে কাটিয়েছি। যখনই কোনো রকম প্রয়োজন হয়েছে নীলুদাকে যখনই ফোন করা বা যাব, একবারের জন্য মনে আসেনি কি নীলুদার বাড়িতে এই সময় যাব। সবসময় নীলুদা সাহায্যের হাত বাড়িয়েই আছেন। নীলুদাকে খুব সহজে যে কোনো কথা, যে কোনো কাজের জন্য আমার মা আমরা সবসময়ই ডেকেছি এবং নীলুদা কখনো না করেনি। নীলুদা সবাইরই সাহায্যের জন্য সর্বদা সাহায্যের হাত বাড়িয়েছে। নীলুদা এমনই একজন যার মধ্যে কোনো স্বার্থ, কোনো রকম প্যাচ, কোনো জিনিস ছিল না। সবসময় সহজ সরল ভঙ্গিতে সহজ কথা সহজভাবে বলা, মুখে এক মনে এক, এইরকম কোনো সময় ছিল না। যখন আমরা পুনেতে বসে এই কথা শুনলাম, আমাদের কাছে কোনো ভাষা ছিল না, আমি আর আমার হাজব্যান্ডের কাছে। মানে আমরা এই সরস্বতী পুজোর সময় গেছি, অনেক দিন পর এত ভালো সময় কাটিয়েছি, এবং আসার আগেও এক বিশেষ কারণে আমরা হঠাৎই নীলুদার বাড়িতে যাই। তখন এক নির্ভেজাল আড্ডা, কথা, গল্প, কত সময় চলে গেছে, কত রাত হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। সেজন্য নীলুদা তুমি যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। তুমি সবসময় আমাদের মধ্যে আছো এবং আমাদের মধ্যে থাকবে। বৌদি, বুচু, গোল্ডি সবাই ভালো থাকিস, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এবার যখন যাব
দেখা হবে, কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে। এই শূন্যতা সবসময় থেকে যাবে, কিন্তু নীলুদা আমাদের সবারই মধ্যে সর্বদা থেকে যাবে। নমস্কার। এতক্ষণ আমরা দেশ বিদেশে নীলুদার অনেক বন্ধু, আত্মীয় স্বজন তারা নীলুদার স্মৃতিচারণ করলো। আমরা নীলুদার সম্বন্ধে অনেক জানা অজানা কথা আমরা জানতে পারলাম। এবার নীলুদার স্মৃতিচারণ করতে আমি নীলুদার শ্বশুরমশাই শ্রী রথীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অনুরোধ করছি। আমার মানসিক অবস্থা এমন পর্যায়ে হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারবো না, but I'll try my best to make you understand regarding Nilu. First of all, I like to state the organizer of this Sharan Sabha. And আমার সমস্ত অন্তর থেকে একটা কথাই বেরিয়ে আসছে, congratulations of their friends and the well-wishers. আমি আমার দীর্ঘ কর্মজীবনের মধ্যে আমি তোমাদের ঋণ ভাই আমি জীবনে করতে পারবো না। আমি বাবা হিসেবে আমার যা করণীয় আমি করতে পারি, তোমরা করেছো। I am grateful to you. I am grateful. Congratulations. God bless you. God bless you. God bless you, my God. I don't. এখানে বলতে গেলে departure is very tough. I should say departure, কিন্তু departure তো আসবেই। তাই যদি একজন ইংরেজি বলে গেছেন, man may come and man may go, but I go on forever. I go on forever. Who is I? আমি তো মানুষ, আমি তো এসছি, আমাকে তো যেতেই হবে। Nobody in this world to stop it for each and everybody, but the God who will remain still and strong. So let us pray to the God যে আমার জন্য এই করোনার টাইমে আর ক্ষয়ক্ষতি থেকে না যায়। আপনারা শুনে আশ্চর্য হবেন, আমি 28 দিনের মধ্যে I have lost 3 important. First of all, নীলু। সেকেন্ড, আমার দুটো ভাই, আমার দুটো খুঁড়তো ভাই, যাদের মানুষ করেছি আমরা আমার এই আগরপাড়ার বাড়িতে, যাদের বিয়ে থাকা পর্যন্ত আমরা দাঁড়িয়ে দিয়েছি।
অনেক ভাইকে আমি হারিয়েছি, তবু আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি বিকজ আমার মানসিক মেন্টাল স্টেট ইজ সো স্ট্রং। নীল সম্বন্ধে বলতে গেলে আমার পুরুষরী যারা বলল, আমার নাতনি, আমার ভাগ্নি, আমার কন্যারা, আমার জামাই সকলেই বলল। আর পুনরাবৃত্তি কি করবো, আমি নীলুকে 1992 থেকে চিনি। প্রচন্ড সরল এবং খুব নির্মল প্রকৃতির ছেলে ছিল। আমাকে তখন আমি আফটার অ্যান্ড্রিউ আমি রিটায়ার করার পরে আমাকে একটা কোম্পানি অফার দিল, আমি সেখানে গেলাম। সেখান থেকে আমি আসতে গিয়ে দমদম থেকে ট্রেনে উঠতে পারছি না, 2-3টে ট্রেনে ধরার পরে রেডিও সেটা ওয়াচ করেছে। ওয়াচ করে আমাকে ট্রেন তুলে দিয়ে আগরপাড়া এসে এক করলো আর বলল, আপনি কালকে অন্য কোম্পানিতে জয়েন করবেন। তখন আমাকে বললো, এই ব্যাপার, আমার বন্ধু হয় সাধন কুমার দাস, এই কোম্পানিতে আমি আজ এখন পর্যন্ত চাকরি করছি। আমি সেখানে জয়েন করলাম। ওরই কি পায়ে আজও আমি করে খাচ্ছি। এ বলা বাহুল্য নয়, এটা সত্য ঘটনা। নীলু যেখানেই থাকুক, সেখানেই শান্তি থাকুক। আমি আগামী জন্মেও ওর দর্শন পাই, এই আমার কামনা। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি যাওয়ার আগে আরেকবার আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই বিপদের সময় আমার সন্তানের কে দেখেছে, যারা পরিষেবা দিয়েছে, তাদের আমি জীবনে বুঝতে পারবো না, আমি জীবনে বুঝতে পারবো না। ভগবান তাদের মঙ্গল করুন, ভগবান তাদের মঙ্গল করুন, ভগবান তাদের মঙ্গল করুন। এবার আমি আমাদের প্রতিবেশী নীলুদারা প্রতিবেশী দাদা প্রভাত দে সরকারকে নীলুদার স্মৃতিচারণ করার জন্য। নীলুর সাথে আমার আলাপ হয়েছিল তখন 2002 সাল। তো ব্যাপারটা হচ্ছে তার আগে ডিসেম্বর মাসে এরকম করেই হবে সময়, ও আমাদের প্রতিবেশী ফ্ল্যাট কিনলো এবং আমাদের বাড়ির নিচে দুর্গা পুজো হতো। সেই বছর থেকেই শুরু হয়েছিল। তো বুঝু তখন এই বছর দেড়েক এরকম বয়স হবে, নীলু সুপর্ণাকে নিয়ে আর গৌরীকে নিয়ে ঠাকুর দেখতে গিয়ে সে মানে তার মধ্যে যে এত মেটেরিয়ালস আছে, কিছু কিছু দেখা গেল ভালো ঢাকঢাক বাজাতে পারে। তো প্রথমে গিয়েই এরকম বললো যে আমরা এরকম এসেছি, একটু ঢাক বাজাবো। তো তখন আমাদের আছে ও ভালো বাজাতো, তা দুজনে ঠিক আছে বাজাও। এই বাজনা বাজাবার পরই ওর ইচ্ছে হলো
যে ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথেও পুজো করবে। তো অন্য ফ্ল্যাটের লোক আমাদের কাছে, আমাদের সেই নিয়মটা ছিল না, কিন্তু ওর ব্যবহার, ওর আন্তরিকতা সব কিছু দেখে আমি বললাম যে ঠিক আছে, আমি সেক্রেটারি ছিলাম ওঠে, কিন্তু তবুও আমি বললাম যে তুমি আমার গেস্ট হয়ে সামনের বছর থেকে এসো, পার্টিসিপেট করবে। সেটার মধ্যে এত প্রাণ ছিল যে মানে চাল মারার কথা বলতো না, মিথ্যে কথা খুব একটা বলা বলি না, এবং এত নিষ্ঠা, এত ভালোবাসা। যে কোনো আত্মীয় স্বজন এলে বলতো ইনি আমার গার্জেন, উপাধ্যায় হচ্ছে আমার লোকাল গার্জেন। আমি তো মানে ওকে বলতাম সে কি বলে, হ্যাঁ আপনি আমার লোকাল গার্জেন, কিছু হলে বলবেন। দেখলাম একটা জিনিস যে সবাই বলছে, বললি তো বলেইছে, ওর মধ্যে কোনো ছিল না, সিরিয়াসনেস, মানে বলতে গেলে অল্পেতে ঠুনকো ব্যাপার যেগুলো আমরা বলি যে আমাদের মন খারাপ হয়, তর্ক করি, রেগে যায়, কিন্তু নীলুর ক্ষেত্রে সেটা কোনো দিনই দেখতে পাইনি। এবং বন্ধুবান্ধবরাও যে বলেছে, দেখছিলাম, শুনছিলাম, ওর সাথে অনেকে মজা করতো অনেক রকম, যেটা এক এক সময় আমিও বিরক্ত হতাম, কেন ওর সাথে ওরকমভাবে তোরা বলছিস। কিন্তু দেখা গেল যে ওর তো ওতে কোনো অভিমান এসব কিছু ছিল না, এবং কোনো কাজকে ছোট মনে করতো না, করতো। আমরা ধন্য, আমরা গার্ডেন রেসিডেন্সিতে থাকি, প্রত্যেক বছর পুজোয় এই বাসন কেনা, কাপড় কেনা, এই করা, বাজার করা, একবারে আমিও যেতাম সঙ্গে, আরও আমাদের ফ্ল্যাট থেকে আরও দু একজন দিয়ে ও যাবেই। তারপর এই বছর 6 হলো আমি আর যেতে পারছি না, আমার শরীর খারাপ হয়ে যাওয়ার, কিন্তু ও ঠিক তাই করেছে, করতো। এত মানে ভালো ছেলে, মানে চাল মারার কোনো ব্যাপার নেই, খুব সাদা সিধা। ভগবান আমাদের পৃথিবীতে আনে, আবার সময় হলে চলে যেতে হয়, কিন্তু সেই হিসেবে ওর যাওয়াটাকে ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। এই ক্ষতিপূরণ শুধু ওর ফ্যামিলিতে হলো না, আমি তো মনে করি যে আমরা ওর কাছ থেকে যা পেয়েছি, আমি গার্ডেন রেসিডেন্সির তরফ থেকেই করছি, আমরা খুব মিস করব। ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও পরলোক গমন করে যান ঠিকই, কিন্তু ও যেন শান্তিতে, তৃপ্তিতে সব কিছু থাকে, এবং ঈশ্বর যেন ও সংসারকে ভালোভাবে বাঁচিয়ে রাখে। এই বলে ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি নীলুদার ভাইরা ভাই সম্রাট ভট্টাচার্যকে নীলুদার সম্বন্ধে কিছু বলার জন্য। প্রথমেই আমি সবাইকে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন, তাদের যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা এই কঠিন সময়ের মধ্যে দিদি তাদের মেয়েদের পাশে নিরবিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছেন। তো 2000 সালে নীলুদার সঙ্গে আমার প্রথম আলাপ। নীলুদা আমার বিয়ের সম্বন্ধে নীলুদা দেখতে গিয়েছিল। সেই থেকে নীলুদা দাদা হয়ে উঠল, এবং বুঝতে পারলাম না কখন ভাই থেকে আরম্ভ করে, মানে দাদা যে নিজের দাদাও কি এরকম হতে পারে, সেটা বোধহয় আমার ধারণা ছিল না যে নিজের দাদা আর সত্যি কোনো রিলেশন কিছু বুঝতে পারতাম না নীলুদাকে। সময় অসময়ে নীলুদা এটা হয়েছে অক্লান্তভাবে, কোনো রকম কোনো বিরক্তি ছিল না। রাত্রি 11টা, রাত্রি 1টা, কোনো বিরক্তি নেই।
নিরবিচ্ছিন্নভাবে আমাদের সব সময় সাহস পেয়ে গেছে। কোনো রকম হয়তো চাকরি ক্ষেত্রেও কোনো অসুবিধার মধ্যে পড়েছি, কোনো একটা সময় ডিসিশন নিতে পারছি না, নীলুদা কেন তুই এটা ভাবছিস, এটা কর, এটা করিস না, এটা কর। আর কোনো রাগ ছিল না, কখনো নীলুদাকে কোনো সময় রেগে যেতে দেখিনি, কোনো কিছু কথায় রাগ করতে দেখিনি। আর আরেকটা কথা নীলুদার সম্বন্ধে বলা, অসম্ভব রকমের বাঙালি, বাঙালি যে যে গুণগুলো থাকা দরকার। খেতে ভালোবাসত নীলুদা, খাওয়াতে ভালোবাসত নীলুদা, অক্লান্তভাবে ঘুরতে পারত, কোনো ঘোরায় কোনো বিরক্তি ছিল না। কিছুদিন আগে, 1 বছরও হবে না হয়তো, তার আগে হঠাৎ একদিন ফোন করি, নীলুদা কোথায় গো? আমি তো পুরুলিয়ারে। স্কুটি নিয়ে নীলুদা চলে গেছে পুরুলিয়াতে। হ্যাঁ গো তুমি স্কুটি নিয়ে? বলে হ্যাঁ, তোর চিন্তা করিস না, আমি চলে গেছি পুরুলিয়া। শুধু তাই কেন, আমার ছেলে বেশিরভাগ সময় নয় ম্যাক্সিমাম সময় তো দিদিদের কাছে থাকে। তারপর আরেকটা রিলেশনশিপে আমার ভিক্ষে মানে বইতে পর আমার ছেলেকে ভিক্ষে মা হয়েছিল দিদি, আর নীলুদা হয়েছিল ভিক্ষে মা। সেই হিসাবে আমার ছেলে বেশিরভাগ একটু ওদের কাছে থাকতেই পছন্দ করে। 2 দিন বাদে আমার মায়ের বাৎসরিক কাজ, তো ছেলে এখানে আছে, প্রচন্ড বৃষ্টি, আমিও নেই, আমি উত্তর নেই। হঠাৎ তুই চিন্তা করিস না, বৃষ্টিতে ভিজতে ভিজতে নিজের রেনকোটটা আমার ছেলেকে পরিয়ে সেই অবস্থায় ছেলেকে নিয়ে রাত্রি 8টার সময় নীলুদা স্কুটি করে ছেলেকে পৌঁছে দিয়ে গেছে। আবার ওরকম ভাবেই বৃষ্টিতে ভিজে ফেরত চলে গেছে। এই মানুষটার সম্বন্ধে বলা কত যে স্মৃতি খুব চাপের হয়ে যাচ্ছে। মানে আমি যে বলছি সেই শক্তি দিয়ে উনিই দিয়েছে, নাহলে আমার বলার মতো ক্ষমতা বা বলার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। এবার নীলুদার ভাগ্নি জয়া কর্মকার কিছু বলতে হবে। আজকে মামাকে নিয়ে এখানে এভাবে বলার তো সময় না, সব গুলিয়ে যাচ্ছে, কি বলবো আই ডোন্ট নো। বাট মামার সাথে আমার সম্পর্কটা ছিল ঠিক মামা ভাগ্নির মতো না। আমাদের মধ্যে বিশাল লড়তাম আমরা, মানে মামার সাথে আমার ঝগড়া যেরকম তেমনি ভাব, তেমনি মামার সাথে আবদার। মামার কাছ থেকে 10 টাকা, মামা 10 টাকা দাও তো, ওটাই যেন অনেক কিছু ছিল। ফ্যামিলি থেকে আমার প্যাশনের প্রতি আমি কোনো সাপোর্ট পাইনি। আমি পেন্টিং, ফটোগ্রাফি, আমার রিসাইটেশন মামা আমাকে বলেছে। আমার কোনো একটা এক্সিবিশন হলে আর কেউ যেত বা না যেত, আমাদের ফ্যামিলি থেকে মামা সবার ভাবে যেত। ছবি দেখে ক্রিটিক করতো, এটা না এরকম করলে তুই মনে হয় ভালো হতো, এটা কি তুলেছিস তোর, এটা ভালো না, এটা ভালো হতো। কত প্ল্যান ছিল মামার সাথে একসাথে পার্টি করার, একসাথে সব বোনরা মিলে মামিকে নিয়ে আমরা যখন 3 বোন মিলে পার্টি করতাম। মামা অফিস সবসময় বলতো একবারও তো আমাদের ডাকিস না, মামা ডাকবো, সে ডাকার বলো না মামি। অলওয়েজ নতুন করে আমি রাইডিং শুরু করেছিলাম, বাইক রাইড। তখন রক রাইডার্স এর সাথে মামা 2-3টে ট্রিপ করে এসেছে। আমি যখন বললাম মামা আমি জানো তো রাইড করছি অ্যাজ এ পিরিয়ড, মামা আমাকে বললো হঠাৎ করে, সেদিকে মামা বাড়ি এসেছিল, আমি অফিস যাইনি, তো মামা বললো হাতের একটা গার্ড কিনে নে, তোর তো হাতের ওপর দিয়ে সব যায়, একবার হাতের একটা গার্ড কিনে নে আর একটা ওই নি গার্ড কিনে নে। বললাম মামা সবে শুরু করেছি, এখনো দেরি আছে, দাঁড়াও। মানে এইরকম ছোট ছোট বন্ধুর মতো মামার সাথে আমার সম্পর্ক ছিল। কি হয়ে গেল জানি না, তবে মামার কাছ থেকে একটা জিনিস আমি দেখেছি, মামার মধ্যে কোনো নেগেটিভিটি ছিল না, ফুল অফ লাইফ। মানে মামা কম, বন্ধু বেশি ছিল ভীষণ ভাবে। মানে মামার সাথে ওই মামা শাসন করবে, মামাকে দেখে ভয় পাবো না। ইভেন ফ্যামিলি গ্যাদারিংস হচ্ছে বা গেট টুগেদার হচ্ছে, মামা ড্রিঙ্ক সার্ভ করছে, মানে
মামা মামা নয়, মামা বন্ধু বেশি ছিল। স্টিল সবকিছু, অনেক কথা আসছে, অনেক কথা হারিয়ে যাচ্ছে, বাট ওকে, মামি ভালো থেকো। সবার পক্ষেই অসুবিধা, এত ক্লোজ আমরা ছিলাম, নীলুদার এত স্মৃতি আমাদের মধ্যে রয়েছে, কারোর পক্ষেই আর কি এটা মেনে নেওয়া যেমন সম্ভব হচ্ছে না, কিছু বলাটাও খুবই কষ্টের জানি আমি। যাই হোক, সবই মেনে নিতে হবে। এবার আমি নীলুদার আরেক ভাইরা ভাই শৈবাল গোস্বামীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রত্যেকের জন্যই ডিফিকাল্ট, আমার জন্য তো বটেই। নীলুদার মানে স্মৃতিচারণ, এটা এক একজনের এক একটা ব্যক্তিগত অভিমত। আমার কাছে এটা স্মৃতিচারণ না, নীলুদার সম্বন্ধে কিছু বলার একটা প্রচেষ্টা। বা 15 বছরের অভিজ্ঞতা আমার নীলুদার সাথে, আর নীলুদা কেমন ছিল সেটা বোধ হয় আজকের অনুষ্ঠানটা থেকে বোঝা যাচ্ছে। কোভিডে প্রচুর লোক চলে গেছে আমাদের ছেড়ে, তাদের প্রত্যেকের জন্য এরকম একটা অনুষ্ঠান হয় না। এরকম একটা অনুষ্ঠান বলে দেয় যে যে লোকটা গেল কিরকম ছিল। 15 বছরের অভিজ্ঞতা বলতে পারে আমার শ্বশুরবাড়ির দিকে সম্পর্ক পুরোটাই আমি ভাইরা ভাই। বাট নীলুদা কোনোদিনই ভাইরা ভাই ছিল না, নিজের দাদার থেকে হয়তো বেশি ছিল। সর্দি নীলুদা এই ব্যাপারটা আমাদের লাইফের প্রত্যেক দিনের একবার করে অন্তত উচ্চারণ হতো, আজও হয়। দোলাকে দ বলে ডাকতে, কোনোদিন দোলা বলে ডাকতে শুনিনি, আমি অন্তত শুনিনি, ডাকতে হয়। বাট আমাদের শুরুর থেকে, মানে ইভেন বিয়ের প্রথম বছর জোর করে বাইরে বেড়াতে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নীলুদার করা, এবং যতবার অসুস্থ হয়েছি স্কুটার নিয়ে সবার আগে পৌঁছে যাওয়া। আর 15 বছরের রিলেশনশিপ ডেফিনেটলি কিছুক্ষণের মধ্যে বলে শেষ করা সম্ভব নয়, সে চেষ্টাও আমি করছি না। বাট এরকম রিয়েলি যেটা সৌমি বললো, জেম অফ আ পার্সন আমাদের লাইফে খুব কমই আসে। আমাদের প্রত্যেকের লাইফে প্রচুর রিলেশনশিপ আছে, কিন্তু এরকম রিলেশনশিপ আমার লাইফে তো প্র্যাকটিক্যালি আর নেই। আমার মনে হয় না নীলুদা গেছে, এটা আমার পার্সোনাল ফিলিং। কারণ এরকম একটা কালারফুল লোকের, এরকম একটা কালারফুল লাইফ সম্বন্ধে এরকম একটা সাদা জামা পরে দাঁড়িয়ে বলতে আমার খুব খারাপ লাগে, ইচ্ছাই করছে না। নীলুদার আমার অনুষ্ঠানটা দিয়ে আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি মন থেকে বিশ্বাস করি না নীলুদা নেই। তবুও এটা একটা কর্তব্য যেটার জন্য আমার আশা। এনিওয়ে, প্রচুর, মানে থাউজেন্ডস অফ মেমোরিজ, আর অত্যন্ত ভালো আমার দেখা কতগুলো লোকের মধ্যে একটা নীলুদা, ওটাই থাকবে। ওরকমভাবেই নীলুদাকে দেখেছি, ওরকমভাবেই দেখবো। নীলুদা আছে এবং আই বিলিভ নীলুদা উইল বি দেয়ার। ওই এখনো আমাদের কথার মধ্যে চর্দি নীলুদা বলেই ওঠে, সেভাবেই সারা জীবন থাকবে। আমার মনে হয় না এর থেকে বেশি আমার পক্ষেও কিছু বলা সম্ভব। থ্যাংক ইউ অল, আপনারা যেটা অর্গানাইজ করলেন এটার জন্য একটা অসংখ্য ধন্যবাদ। এই জিনিসটা সত্যি সবার জন্য হয় না, এটা প্রমাণ করে নীলুদা কিরকম ছিল। এবার সুপর্ণার পিসি রীতা রায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকে এটা হাতে নিয়ে নীলু সম্পর্কে কিছু যে বলতে হবে এটা স্বপ্নেও ভাবিনি। যাক, তবুও যখন বলতে হবে তখন কিছু বলবো। তবে সবার আগে জানি যেটা, সেটা হচ্ছে যে আজকে এই স্মরণ সভার জন্য, যাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি, মানে এই অ্যারেঞ্জমেন্টটা যারা করেছেন, যারা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য সম্মান জানাই এবং ভালোবাসা জানাই। নীলু যখন বলতে পারে তখন আমাদেরও বলতে। আর নীলুর কথা বলতে গেলে যেটা বলি, নীলু আমার বন্ধুই ছিল। তার কারণ আমি পিসি, ও জানমারা,
কিন্তু আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। নীলু সবসময় বলতো পিসি আমি বড় তুমি ছোট, না আমি বড় তুমি ছোট, এই দ্বন্দ্বটা বোধহয় থেকেই গেল। আর জানতে পারলাম না কে বড় কে ছোট। যাই হোক, আমি পিসি যখন তখন নিশ্চয়ই বড়। তো ওর সম্পর্কে যত কথা বলবো তাহলে তো ঠাকুমার ঝুলির থেকে নিয়ে একটা একটা করে বের করে বলতে হয়। তো কিছু কিছু কথা অল্প অল্প যেটা প্রত্যেক দিন যেটা আমাদের সঙ্গে হতো আর কি। তো ওর মতন বড় মাপের বড় মনের মানুষ, যেটা অনেকেই ভালো মানুষ, অনেকেই বড় মানুষ, কিন্তু আমার দেখা কেউ যেন একজন আছে বুকের ভেতরে যাকে সারা জীবনও রাখা যায়। আর যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো, হয়তো ওরা আগে গেছে আমরা পরে আসছি, আগে জড়িয়ে ধরে কি হলো ডার্লিং এখন আসছো, তুমি তো আমাকে ভুলেই গেছো। ওই যে একটা জড়িয়ে ধরা, ওই যে একটা আনন্দ, সেই আনন্দটা তার হবে না, যেহেতু নেই মানে হয়তো সামনে নেই, অন্তরে আছে। তো এই ভালো স্মৃতিটা নিয়েই আমরা থাকতে চাই, এবং তার মধ্যেই আমি ফিল করি একটা মানুষের ভালোবাসা, ভালো জিনিস দিয়ে তাকে ভালোবাসা, তারও আপনার শান্তি হয়, এটা আমার ফিলিংস। তো এটাই বলবো, কাকু ভালো থাকুক, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকুক। নিবেদিতাকে আমরা কত ভালোবাসতাম তার প্রমাণ তো আমরা আজকে এখানেই পেয়ে গেলাম। আমরা যখন এই প্রোগ্রামটা আলোচনা স্তরে রেখেছিলাম, তো আমরা ভাবছিলাম যে নিবেদিতা তো চাইলেই আমাদের ছেড়ে চলে যেতে পারে না। নিবেদিতা আমাদের ছেড়ে হয়তো ঠিক করেছেন চলে যাবেন, কিন্তু আমরা তো নিবেদিতাকে ছাড়বো না, তো আমরা তাকে ধরে রাখবো। কিন্তু শুধু আমরা নয়, আমরা চেয়েছিলাম যে ধরে রাখার ব্যাপারটা আমরা আরো সবাইকে নিয়ে করব যারা নিবেদিতাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু তখন বুঝতে পারিনি যে নিবেদিতার ভালোবাসার সীমা পরিসীমা কিছুই নেই, মানে এত মানুষ এত ভাবে নিবেদিতাকে কাছ থেকে পেয়েছেন। এটা আজকে এখানে দাঁড়িয়ে আমি এবং আমাদের হাওড়ার যে বন্ধুরা, আমাদের যে বন্ধুদের যে গ্রুপটি আছে, আমরা এটা আজকে নিবেদিতাকে নতুন করে খুঁজে পেলাম। নিবেদিতার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব, বহুদিনের সম্পর্ক। একটা ফোন করলেই ব্যাগ নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে নিবেদিতা রাজি, কোথায় যেতে হবে। আমার বন্ধু এখানে আছে, চিন্ময় আমার বন্ধু, বোন এখানে মিঠু আছে, মিঠুর হাজব্যান্ড। তো আমাকে বললো চলে আয় শান্তিনিকেতনে, আমরা দোল উৎসবের আয়োজন করেছি, গাড়িটা নিয়ে চলে আয়। তো আমি কোথাও কেউ চলে আয় বললেই প্রথম যার কথা মনে আসতো আমার মনে, সেটা হচ্ছে নিবেদিতা। কারণ এই লোকটি যেন এই 65 বছরের তরুণ, সবসময় ঘোড়ায় টিম দিয়ে আছে, কোথায় যেতে হবে, কোনো বেড়াতে যাওয়ার ব্যাপার থাকে, পৃথিবীর কোনো বাঁধন তিনি মানবেন না। তো নিবেদিতাকে ফোন করে বললাম, তাকে এখনই ফোন এসছে, তুমি যেতে পারবে? বলে তুমি গাড়িটা নিয়ে বেরো, দেখতে হবে আমি চলে এসেছি, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। তো সত্যি সত্যি উইদিন 15-20 মিনিটস নিবেদিতা দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে, আমরা গাড়িতে উঠলাম আর আমরা বেরিয়ে গেলাম। তারপর সারাদিন দুটো রাত্রি নিবেদিতার সঙ্গে কাটালাম। মনে পড়ছে খোলা আকাশের নিচে রাত্রি 3:30টার সময় আমরা বেড়াতে গেলে একটু শিশু সুলভ হয়ে যায়, আর নিবেদিতা তো মানুষটাই শিশু। নিবেদিতা, আমি কোনোদিন নিবেদিতাকে কোনো মানে দাদা বলছি বটে, কিন্তু দাদা বলে নিবেদিতাকে আমি কোনোদিন ভাবিনি। মানে আমি তো শিক্ষা বা পড়াশোনার সঙ্গে যুক্ত আছি, বাচ্চাদের সবসময় পড়াতে হয়, তাদেরকে নিয়ে থাকি, কিন্তু আমার দেখা শ্রেষ্ঠ শিশু হচ্ছে নিবেদিতা। তো রাত্রিবেলা 3টে, তখন বাজে 3:30 বাজে, হঠাৎ ঠিক করা হলো যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। কি ব্যাপার? এমনি বেরিয়ে পড়বো। নিবেদিতা বেরিয়ে পড়লো, আমরা বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে এখানে
দু একজন আছেন যারা ছিলেন তখন, হাই রোডের ধারে আকাশে তারা ঝলমল করছে, ফুটফুটে অন্ধকার, গাড়ি থামিয়ে ঘাসের ওপর শুয়ে পড়লাম আমরা। আর নীলুদা আমার পাশে শুয়ে আছে, আমরা আকাশের তারার দিকে তাকিয়ে আছি, নিস্তব্ধ চারিদিক, শুধু বিদ্যুৎ করছে তারা আকাশে। নীলুদা, আমি আর আমরা কজন বন্ধু শুয়ে আছি খোলা আকাশের নিচে, তারা দেখছি। তখন ভাবিনি আর একটা দুটো বছরের মধ্যে নীলুদা তারা হয়ে যাবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, তারার বারে চেয়েছে নাইবা আমায় ডাকবে। এরপরে যদি কোনোদিন যাই শান্তিনিকেতন, কোনোদিন যদি আকাশে তারা নিচে দাঁড়াই, হয়তো তখন মনে হবে সেই কথাটা। রবীন্দ্রনাথের একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি। ছবির ফ্রেমে বাঁধা আছে নীলুদা, আমরা মাল্যদান করলাম, কিন্তু এই মানুষটাকে ছবির ফ্রেম নয়, কোনো ফ্রেমেই বাঁধা যাবে। রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করছি। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড়, আকাশের নীল, তুমি কি তাদের মতো সত্য নও? নও 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 তুমি ছবি, তুমি কি কেবলই ছবি। এবার আমাদের প্রতিবেশী দাদা শ্রী রবীন রায়কে কিছু বলার জন্য অনুরোধ। আজকে পৌরসভা আজকে যে আমাকে কিছু করতে হবে আমি নিজেও ভাবতে পারিনি। নীলু আমার ছোট ভাইয়ের মতন এবং সদা হাস্যময়, যেখানেই দেখা হতো তার সঙ্গে আমার কথা হতো। এবং এখানে যখন এসেছিল 2000 সালে, 2002 সালে, এই আজকে যে প্রভাত যে বললো আমার বন্ধু একটু আগে বলে গেল প্রভাত, এই প্রভাতই আমার সঙ্গে প্রথম আলাপ করে দিয়েছিল। তারপর ওর সঙ্গে আমার দেখা হলো বচনের বাড়িতে, বচনের বাড়িতে ওর আড্ডা ছিল, ওখানে বসতাম একসঙ্গে, হই হুল্লোড় করতাম, খাওয়া দাওয়া করতাম, বসতাম, গল্প করতাম। এবং আজকে এই সদা হাস্যময়, আমি চিন্তাই করতে পারছি না যে নীলু আমাদের ভেতর নেই। নীলু অনেক উচ্চমানের লোক ছিল এবং যেখানে দেখা হতো। গত বছর জুলাই মাসে আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম, আমি কোটারি হাসপাতাল আইসিইউতে 20 দিন ছিলাম। আমি যখন এলাম, তারপর আমার সঙ্গে যখন দেখা হলো, বললো দাদা আপনি যে ফিরে এসছেন, আমাকে কি আনন্দ হচ্ছে বলতে পারবো না। আজকে কোভিডে আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব এবং আমাদের বয়সী যারা লোক অনেককেই আমাদের কেড়ে নিয়েছে, আত্মীয় স্বজনকে কেড়ে নিয়েছে। আজকে নীলুকেও ভগবান কেড়ে নিল। নীলু যে এত তাড়াতাড়ি আমাদের মাঝখান থেকে চলে যাবে আমরা চিন্তাও করতে পারিনি। এবং দুর্গাপুজোর সময় বিশেষ করে আমার ভাইদের ফ্ল্যাটে, বছরদের ফ্ল্যাটে যে দুর্গাপুজোর সময় আমাদের যে আনন্দটা হতো, সেই 2002 সাল থেকে ঠিক চলছে, এখনো চলছে। নীলু যে আমাদের মাঝখানে নেই, আমরা সেটা চিন্তাই করতে পারছি না। যেখানেই ভাবছি আমরা একটাই কথা, যে শয়নে স্বপনে জাগরণে আমরা কিন্তু নীলুকে দেখতে পাচ্ছি, যে নীলু কিন্তু আমাদের ভেতর ঘোরাফেরা করছে। নীলু যে নেই সেটা আমরা চিন্তাই করতে পারছি না। ধন্যবাদ। এবার আমাদের হাওড়ার বন্ধুদের গ্রুপ থেকে মিঠুকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নীলুদাকে নিয়ে বলার মতো কিছু আমার নেই, কারণ পুরো আমাদের একটা গ্রুপ আছে, তার নাম তেঁতুল পাতা। সেই পাতা থেকে একটা পাতা তো চলে গেল, কিন্তু নীলুদা আজকে ফাদার্স ডে, নীলুদাকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই। কারণ নীলুদা আমার বাবার সময় যখন কথা বলি তখন বাবার মতো, যখন বয়ফ্রেন্ড বলি তখন জড়িয়ে ধরতাম তখন সেই বয়ফ্রেন্ডের মতো। যখন নীলুদার জন্মদিন হলো কিছুদিন আগে, মারা যাওয়ার কিছুদিন আগে, নীলুদাকে প্রথম উইশটা আমি বললাম রাত 12টার সময়। দরাজ গলায় বললো, হ্যাঁ বলো ডার্লিং। এই ডাক্তার তো আর কোনোদিনই শুনতে পারবো না, কোনোদিনই আর পাবো না দেখা নীলুদা। আমরা যখন কোনো প্রোগ্রাম করি, আজকে এত বড় অনুষ্ঠানে সবাইকে দেখতে পাচ্ছি না খালি নীলুদাকে। মনে হচ্ছে কোথাও একটা নীলুদা বোধহয় দাঁড়িয়ে আছে, এই বোধহয় এসে গাড়ি করে ডাকবে, কিন্তু সেটা তার কোনোদিনই হবে না, হবারই না। আমার একদমই ইচ্ছে ছিল না নীলুদার গলায় মালাটা দেবার। নীলুদা
নীলুদাকে যে এতভাবে আমি ভালোবেসেছি, এত মানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। নীলুদা আমার কাছে কি ছিলেন, আমি আর কিছু করতে পারছি না। আমি সবার কাছে অনুরোধ করব, আমার যদি কখনো স্মরণ সভা করতে হয় আমার জীবিতকালেই করবে। আমার বন্ধুদের কাছে আমি অনুরোধ করব। নীলুদার যে চরিত্রের মানুষ, স্মরণ সভায় নীলুদাকে মানে না, সেই জন্য আমি কিছু বলতে চাইছিলাম না। স্মরণ সভায় সাধারণভাবে তাকে স্মরণ করা হয়, অন্তত নীলুদার থেকে আমরা সবাই এইটুকু শিক্ষা নিই, এই যে হারিয়ে ফেলার বেদনা, এটা যেন আমাদের জীবনে আর না আসে। এই কোভিড পরিস্থিতিতে সবাই যতটুকু সম্ভব যথেষ্ট সাবধানতা নিয়ে থাকুন। কোভিড যেন আমাদের আর এইভাবে কোনো স্মরণ সভায় একত্রিত করতে না পারে। নীলুদা আমরা যতদিন বেঁচে আছি আমাদের মধ্যে থাকবে, এটুকু আমি বলতে পারি। আমি আমাদের কোনো অনুষ্ঠানে নীলুদা আর আমি যখনই একত্রিত হতাম, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মোটামুটি লেগেই ছিল, খুনসুটি লেগেই ছিল, লেগেই থাকতো। আর নীলুদা এমন একটা মানুষ, আনন্দ কি করে করতে হয় আমরা ওর কাছ থেকে শিখেছি। অনেক ঘটনা, সে তো আর এখানে বলা যায় না, কিন্তু নীলুদা এমন একটা মানুষ যে খুব নির্ভেজাল, সাদা সরল, সর্বসম্মত অনেক সব ব্যক্তিত্ব, রাজনৈতিক অনেক মানুষের জন্য সর্বসভা হয়। আর এই মানুষটা আমাদের মনের মধ্যে এমন ভাবে রয়েছে যে আমরা স্মরণ সভা একটা অনুষ্ঠান করব, এটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। নীলুদা এরকম ভাবে চলে যাবে সেটাও তো আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি। যাই হোক, নীলুদা তুমি কোথায় আছো তা জানি না, যেখানে থাকো ভালো থাকো, শান্তিতে থাকো। আর তোমার পরিবার অর্থাৎ সুপর্ণা, রূপল্লী আর আমার বুচুমা, ওদের প্রতি আমার সমবেদনা। কিছু নাম বললে আমার দিক থেকে তোমাকে সেই শ্রদ্ধাটা জানানোটা দরকার বলে মনে হলো। ওনার সাথে আমার দাদা শান্তনু, তাদের যারা বন্ধু, সেই বন্ধুদের মাধ্যমে আমার আর চিন্ময় শান্তনু বন্ধু, যে আমি শান্তনু বোন, চিন্ময়টা বন্ধু, আর তার হাওড়া সব বন্ধু, এদের মাধ্যমেই আমার নীলুদার সঙ্গে সেই হিসেবে আলাপ মানে সেইভাবে কি বলবো, এত কম সময়ে একটা মানুষ এইভাবে আমাকে, আমার মনটাকে এইভাবে স্নেহে ভরিয়ে দিয়েছিলেন, ভাবতে পারা যায় না। আমি বিশ্বাস তো করতেই পারিনি এরকম একটা প্রাণবন্ত মানুষ এইভাবে হঠাৎ করে হারিয়ে গেছে। এখনো সেটা আমার ঠিক সহ্য করতে পারছি না, এখনো মানতেও পারছি না। ওনার সঙ্গে যেটুকু সময় আমার আলাপ, গল্প, পরিচয়, তাতে সত্যি কথাই এত সহজ সরল মানুষ, এত মানে খোলামেলা, মানে আমাকে কি বলবো, এত আপনার করে নিয়েছিল। এবং সব থেকে যেটা বড় বন্ধন ওনার সঙ্গে আমার তৈরি ছিল সেটা হচ্ছে গানের মাধ্যমে। এত গান ভালোবাসতেন, আমারও তাই। দেখলেই বলতাম শচীন কর্তার গান হয়ে যাক, এবার বলে দেয়, সাথে সাথে কোনো দ্বিধা নেই। তারপরে ওই শান্তিনিকেতনের স্মৃতি, সেটা তো বারবার মনে আসছে।
বিনা আমন্ত্রণে আমি সত্যি লজ্জিত হয়ে পড়েছিলাম। উনি চলে এসেছিলেন এইভাবে। আমি জাস্ট আমার দাদাকে বলেছিলাম শান্তনুকে যে চলে আয় তোরা। তার সঙ্গে যে উনি এসেছিলেন এবং এসে যে 2 রাত 3টে দিন আমাদের সঙ্গে যেভাবে কাটিয়েছিলেন ভাবা যায় না। আমরা তো ভাবতেই পারিনি যে এত আনন্দ, কোনো রকম আড়ষ্টতা তো নেই, কিন্তু উনি না থাকলে বোধহয় আমাদের আনন্দটা মানে অর্ধেকই থেকে যেত। সত্যি সেই রাতে দোল পূর্ণিমা রাতে কোপাইয়ের ধারে ওইভাবে ঘুরে বেড়ানো, সেখানে গলা ছেড়ে গানও গাওয়া, তারপরের দিনও ওইভাবে দোল খেলা, অনেক কিছু ভিড় করে আসছে, সত্যি গুছিয়ে বলা সম্ভব নয়। কিন্তু ওই গানটা দিয়েই ওনার সাথে আমার আন্তরিক একটা বন্ধন তৈরি হয়ে গেছিল। আর ওনাকে দেখতে না অনেকটা আমার বাবার মতো ছিল। তো ওনার দিকে তাকালে আমার বাবার কথা মনে পড়ে যেত। আমি বাবাকে 4 বছর আগে হারিয়েছি আকস্মিকভাবে। আর সেই আলোচনা ওনার সাথে আমি অনেক স্মৃতি রোমন্থন করেছিলাম। এবং আমাদের আবার দোলে যাওয়ার কথা ছিল পরের বছর, এবং আমার এক গ্রাম আছে চকদিঘি, সেখানেও ওনার মানে আমি বলে রেখেছিলাম একবারে ওখানে পুজো বলবে তোমাকে যেতেই হবে। তো সত্যি সেই আর কি বলবো, একসাথে অনেক কথা বলতেও পারছি না, খালি ওই শেষে ওই গানটা দিয়ে একটা ছোট্ট দুকলি দিয়ে আমি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা সবকিছু ওনাকে করছি। এরকম মানুষ আবার সত্যি পাওয়া যায় না, হয়তো ভগবানের এরকম মানুষকে তাড়াতাড়ি দেখতে ইচ্ছা করে না, কি জানি না, এত অসময় ওনার চলে যাওয়া, এত অকালে চলে যাওয়া। ওই শচীনের বর্মনের গানগুলো আমার কানে ভাসছে ওনার গান, গাইতে পারবো না মনে হচ্ছে। তো চাইলে রবীন্দ্রনাথের 2 কবি গেয়ে আমি শেষ করছি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নিরবৃত পূর্ণিমা মিশেছে তুমি রবে নীরবে। ভালো থেকো নীলুদা, চাই আবার যেন কোনোভাবে তোমার সাথে যদি সত্যি দেখা হয়, পরজন্ম বিশ্বাস করি না, কিন্তু যদি সত্যি সেরকম কিছু থাকে, এরকম মানুষকে বারবার পেতে চাই আমার জীবনে। শেষ করেছি বন্ধুর বচন তপন রায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। 2002 প্রথম বি গার্ডেন এলাকায় যখন আসে নীলুদা আমাদের পুজোর প্যান্ডেলে যায়, তখন থেকে আলাপ বললো আমি পুজোতে অংশগ্রহণ করতে চাই, যেটা প্রভাত আমাদের বললো। তো আপনারা একটা জিনিস দেখছেন তো, যেদিকে করোনা টেস্ট হলো তার আগের দিন আমাকে ফোন করলো, বললো বলছো আমি বাঁচবো তো? এমন আমি ওকে গাড়ি দিলাম যে আমরা আছি, তুমি চিন্তা করছো কি হয়েছে তোমার? করোনা হচ্ছে সেই যাবে, আমার দাদাকে দেখো নি, দিকে দেখো নি, আমাদের বাড়িতে বিল্ডিং এ হয়েছে, কিচ্ছু হবে না। যেদিকে ভর্তি করতে গেল সুপর্ণা গেল, আমি গেলাম, আমি শুধু নীলুদা গেছি, সঙ্গে সঙ্গে সুপর্ণা বলে দেখো বচন এসছে, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বচন। গিফটে যখন নিয়ে যাচ্ছে, আমি সুপর্ণা ছিলাম, তখনও কিন্তু হাসি, কোনো অসুবিধা নেই। কোথা থেকে যে কি হয়ে আমরা এতজন থেকেও কিছু করতে পারলাম না।
আজকে বুঝতে পারছেন তো, দেখুন এই অনুষ্ঠানটা কিভাবে হবে, এত বৃষ্টি ঝড় জল সব বন্ধ, কিন্তু এই অনুষ্ঠানটা যখন শেষের দিকে তখন দেখুন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। সুতরাং নিবেদন, তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না, তুমি আমাদের মধ্যে সবসময় আছো, থাকবে। আমি একটা দেখেছি কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলতে দেখিনি। আমরা কত পিছনে লাগলাম, কত কি করতাম। লাস্ট আমরা সুন্দরবনে গেলাম, কত স্মৃতিশীল হলো, কত জায়গায় নীলুদাকে নিয়ে আমরা গেছি। আর আমাদের বন্ধুদের পার্টি তো সবাই জানেন, এর বাড়িতে আজ ওর বাড়িতে আজ সব সময়। নীলুদা মানে যেখানেই থাকুক, না আসতে পারলে এত নিজেকে খারাপ, নিজেকেই বলতো আমার ভালো লাগছে না, কিভাবে চলে আসবো, কিন্তু নীলুদাকে আমরা আটকে রাখতে পারলাম না। যাই হোক নীলুদা, তুমি যেখানেই থাকবে ভালো থাকবে। আমাদের কিছু যদি জ্ঞানী অজ্ঞানে কিছু ভুল করে দেয় ক্ষমা করে দিও না, ভালো থাকে। চিন্ময়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। বছরের কথাটা শুনে খুব আমার নিজেরই এখন বলছে, না বললে ভালো হতো কথা। খুব একটা সিচুয়েশনটা খুব ভারী হয়ে গেল। আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলছি। শান্তিনিকেতনে যখন আসলো নীলুদা, শান্তনু বললো যে চিনে নীলুদা আসবে বলছে, তখন আপত্তি আছে? আমি কেন বলছি আপত্তি কিসে, সবাই আসবে কি? বললো না, নীলুদা একা আসবে বলছে, সুবর্ণারা আমরা গেছে, ও একা আছে, চলে আসবে। অলওয়েজ ওয়েলকাম, কেন নয়? তো শান্তনুর সঙ্গে আসলো নীলুদা। প্রথমে এসেই আমার প্রশ্ন করলো, চিন্ময় তোমার কোনো অসুবিধা হবে না তো? অসুবিধে না, দেখো হঠাৎ চলে আসলাম এভাবে, তোমাদের অনেক কিছু প্রবলেম হতে পারে। ইনফ্যাক্ট তোমাদের যেসব চিন্তা ভাবনা আছে বা যেসব যা তৈরি করে রেখেছো, না একদম না, তুমি জাস্ট নিজেকে রিল্যাক্স হবো এবং আমার সঙ্গে ভালোভাবে তুমি থাকো। একটা রুম ছিল যেটা আমরা শেয়ার করেছিলাম, সেখানে একদিন রাত্রিরে শুয়ে আছি, নীলুদাও শুয়ে আছে। নীলুদা বলে, চিন্ময় একটা কাজ করলে হয় না? কি? তো আমি সবসময় ভূতের গল্প বলতে ভালোবাসি বা শুনতে ভালোবাসি, এবার ব্যাপার ছিল। তো নীলুদার সঙ্গে ভূতের গল্পটা আলাদা করে, তুমি বিশ্বাস করি কি? হ্যাঁ বিশ্বাস করি। বলে চলো আজকে রাত্রি 2-2:30 সময় তোমার সঙ্গে বেরোবো। কোথায় যাবে? কিন্তু গাড়িটা নেবে জাস্ট অচেনা জায়গায় গিয়ে আমার জন্য দাঁড়িয়ে যাবে। যদিও সেই প্ল্যানটা হয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 5টার সময় দিকে সকাল হয়ে গেছে, বলো না। লাস্টে বললো যে একটা প্ল্যান করা ছিল, তুমি আর আমি গাড়ি করে না, স্কুটিতে করে আমি রুম গেছিলাম, পুরুলিয়াতে সব জায়গায় গেছিলাম। কারণ দেখো নীলুদা, আমি প্রচুর বাইক চালিয়েছি, প্রচণ্ডভাবে ঘুরেছি, তো আমার কোনো অসুবিধা নেই। তুমি আর আমি মিঠুকে বলবে না, মিঠু আমার ওয়াইফ বলবে, ওকে বলবে না, একদিন 2 দিনের জন্য বেরিয়ে যাবো আমি আর তুমি, গিয়ে বলবে যে আমরা এসে গেছি। এটা কোনো প্ল্যান করবো আমরা। শান্তনু কেউ জানেও না। তা হঠাৎ একদিন ফোন আমার শান্তিনিকেতন ফিরে এসে বললো, চিন্ময় কে বলছি বলতো? সত্যি কথা বলতে হোয়াটসঅ্যাপের নাম্বারটা ছিল আমাদের গ্রুপে, নীলুদার নাম্বারটা আমার সেভ করা ছিল না। তো আমি ফোনটা তুলে বলি, কি বুঝতে পারছি না। বলছে নীলুদা বলছি, কি ব্যস্ত? না ব্যস্ত না, কি আবার? তুমি তো আমাদের ভুলে গেছো, আমাদের প্ল্যানটা কিন্তু আমার এখন মনে আছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত কাজের মধ্যে, চাপের মধ্যে ওইটাকে মনে করে আমাকে ফোন করা এবং ওইটাকে সত্যি সত্যি ভেবে ফোন করা যে যাবো আমরা। আমি রিয়েলি আমি অবাক হয়ে গেছিলাম যে না হতে পারে কিনা। একদম মনে হয় আমি যাবোই তোমার সঙ্গে। তো এবার 2-3 আমাকে ফোন করেছে, তখন আমার বলে তুমি নাম্বারটা সেভ করো আমার তোমাকে খুব ভালো লাগে, ইনফ্যাক্ট মিঠুকে খুব ভালো লাগে, এবং আমি শান্তিনিকেতনের জিনিসটা কোনোদিন ভুলবো না। আমি যেভাবে আনন্দটা 2 দিন করেছি, দিস মাই অনার। অ্যাকচুয়ালি তুমি আমায় বলছো, ভালো লাগছে। তো আমার একটা কথা বলে লিখেছি, আমি দুটো শুধু কম মিশেছি, মানে আমি গ্রুপে এসেছিলাম, তারপরে মিশা হয়েছে, এবং আমার সঙ্গে যে 2-3টে কথা হতো, মানে একদম সত্যি করে যারা সবাই বললো, একদম ভাবছিলাম ঠিক সেই কথাই, যে একদম নিজের ভেবে কথা বলা, নিজেকে বুঝে কথা বলা। এবং আমার সিচুয়েশনটা কি, চিন্ময়ের ব্যবসা, আমাকে কিন্তু ব্যবসা নিয়ে কোনো কথাই হয় না, বাট স্টিল ও জিজ্ঞেস করতো আমাকে কেমন চলছে, কি প্ল্যান, তোমার কি করছো।
এবং সত্যি কথা আমার মিসেস মিঠু ও ভর্তি হয়েছিল, একটা প্রবলেম হয়েছিল, কিডনি মানে সুগারের প্রবলেম হয়েছিল। তো সবাই ব্যস্ত, নীলুদা কিন্তু ফোন করেছিল, ফোন করে 2-3 বার মানে স্ট্রেট জিজ্ঞেস করছে তোমার খুব কোথায় আসবো বলো। আর আমার জন্য তোমার আসতে হবে না, জাস্ট ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, সবই ভালো আছে। না তুমি ফর্মালিটি করো না, তুমি আমাকে বলো, আমি চলে আসছি। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, মানে এই কথাগুলো সবাই যা বলছে একদম এরকম মানুষ ছিল। আর আমি সত্যি আমি রাত্রি 11টার সময় আমি জানতাম না, শুনছিলাম হোয়াটসঅ্যাপ মেসেজে যে এরকম অসুস্থ, বাট আমি খুবই হালকাভাবে নিয়েছি, অনেকেই হচ্ছে। আমি তখন 11:15 সময় ফেসবুকটা দেখছি, হঠাৎ দেখি নিমন্ত্রণ সাহা ছবিটা। আমি না নিচটা ইচ্ছে করে পড়ছিলাম না, সামথিং রং ভাবছিলাম, না হতে পারে না, ওদের কোনো স্টেটাস দিয়েছে বা জানাচ্ছে। আমি জাস্ট পড়ে 10 মিনিট 5 মিনিট চুপ করে থাকবো, 5 মিনিট ছিল। আমি ওটা খবর দেখবে, বললো কি ছবিটা দেখে আমার দেখো কি অবস্থা। মানে আমরা আধ ঘন্টায় জাস্ট আমি কাঁদতে হয়েছে আমার, খুব কম কান্নাকাটি করি আমি, মানে আমি নিতে পারিনি জিনিসটা, যে হতে পারে জিনিসটা। তারপরে আমি তারপরের দিনই ফোন করেছিলাম। তো এই নিয়ে আমি মনে করি একদিন তো আমাদের সবাইকেই যেতে হবে, কেউ আগে কেউ পরে। তো ডেফিনেটলি নীলুদার এই ধুম করে চলে যাওয়াটা আমার ক্ষেত্রে প্রচণ্ড হয়, যদিও কম মিশেছি আমি, এদের জানি বোঝনে কী অবস্থা হচ্ছে, বা আদার্স যারা আছে যারা ওতপ্রোতভাবে মিশেছে নীলুদার সঙ্গে। আর সুপর্ণাকে বিশেষ করে বলবো, তোমার মেয়েকেও বলবো, তোমার সবসময় তোমার বলেওছি, মনে সত্যি তোমার আর কিছু বলার নেই, সত্যি নিয়ে থাকতে হবে। আর বোঝনের কথাটা শুনে আমার খুব খারাপ লাগে, না ও যা যেভাবে বক্তৃতা মানে যা বললো, আমার কাছে ভাবছিলাম বলতে আসবো না। এনিওয়ে সবাই ভালো থাকুক। আশা করি যেটা সুপ্রিয় বললো, যে আমাদের যেন এই সবার যেন এই কোভিডের জন্য না আসতে হয় কাউকে, নর্মাল ডেথ অ্যাকসেপ্টেড, বাট এরকম যেন না হয় কোনোদিন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। লাস্টে কবির ভাষায় একটা কথাই বলি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, বলে আমি আজকের এই স্মরণ সভা নীলুদার শেষ করছি। खामोशाई। जिंदगी और मौत ऊपर वाले के हाथ है, जहां पना उसे ना तो आप बदल सकते हैं ना मैं। हम सब तो रंगमंच की कठपुतलियां हैं, जिनकी डोर ऊपर वाले की उंगलियों में बंधी है। कब कौन कैसे उठेगा ये कोई नहीं बता सकता है।